নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একজনকে পেশ করতে চলেছি যিনি সবসময় খবরে থাকেন, কোনো না কোনো বিবাদে জড়িয়ে থাকেন, কখনো সুরুরের কারণে, কখনো গুরুরের কারণে। এমন একজন ব্যক্তি যিনি নিজের মিউজিকের জন্য, আবার কখনো নিজের স্টাইলের জন্য সর্বদা কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকেন। পেশ করছি আজকের মোকদ্দমা। মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়া आपकी अदालते हाजिर हों। তবে প্রথমেই আজকের মোকদ্দমা শুরু করার আগে, বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শোনার আগে আজকের জাজ উমা শর্মার অনুমতি চেয়ে নেব আজকের মামলা শুরু করার জন্য। আজকের কার্যধারা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে। आपकी আদালতে মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব সময় ভীষণ তাড়াহুড়োয় থাকেন। হিমেশ, আমি শুনেছি যে ছোটবেলা থেকেই আপনার বাড়ির লোকজন যখন আপনাকে লেখাপড়ার জন্য স্কুলে পাঠাতেন, কিন্তু আপনি সঙ্গীতে প্রবেশ করতে চাইতেন, খুব তাড়া ছিল আপনার মিউজিক ডিরেক্টর হওয়া। আসলে আমি খুবই স্ট্রেসড এই মুহূর্তে। যতটা আমি ওয়েম্বলিতেও স্ট্রেস ছিলাম না, তার থেকেও বেশি স্ট্রেস এই মুহূর্তে আপনার সামনে, সত্যি বলতে। আর আপনার স্ট্রেস কমানোর জন্য কি আমি কি প্রশ্নটা আরেকবার করব? দেখুন, 13 বছর বয়সের বাচ্চারা হেসে খেলে বেড়ায়, হ্যাঁ, আর আপনি ওই বয়সে মিউজিক ডিরেক্টর হতে চাইছিলেন। আম সত্যি কথা বলতে আসলে আ আমি সঙ্গীত নিয়ে কিছু একটা করতে চাইছিলাম। আর আমার বাবা আমাকে ভীষণ সমর্থনও করেছিলেন ব্যাপারটা নিয়ে। কিন্তু আরেকটা ইমোশনাল ব্যাপারও ছিল। কারণ আমার ভাইকে আমি ১২ বছর বয়সে হারিয়েছি, when I was 12। তাই একটা বিশেষ দায়িত্ব ছিল আমার উপরে। আর এমন কিছু করতে চাইছিলাম যেটা অন্য কেউ করেনি। তাই বেরিয়ে পড়েছিলাম তখনই। আর ঈশ্বরের আশীর্বাদও ছিল 16 আমার বছর সঙ্গে। বয়সে আপনি নিয়মিত গান লিখতেন, সবসময় চাইতেন জীবনে আগে যেতে। কেউ আপনাকে বলেনি যে ভাই বাবুজি দ্বারা ধীরে চলো? বলেছিল, আম অনেকেই বলেছিল যে, "এই যে এটা তুমি করতে চাইছো, সেটা খুব সহজে হবে না।" আর আমার একটা আ অন্যরকম বিশ্বাস ছিল যে, ছোট ফিল্ম দিয়ে শুরু করা যাবে না। যদি ভালো কোনো বড় ফিল্ম দিয়ে শুরু করি, আর সেই ফিল্মে যদি একটা গানও আমি পাই, সেই গানটা এমনই হওয়া চাই, যেটা আমার বাবাকে কম্পোজিশনের লেভেলে সন্তুষ্ট করতে পারে। আর কারণ আমি ওনাকে খুব, খুব মানি। আর তাই আমি এটা ভাবতাম যে হিট কমার্শিয়াল সেন্স আমার মধ্যে আছে। কিন্তু কম্পোজিশনের জায়গা থেকে উনি যদি বলেন যে, "বাবু এটা ভালো হয়নি", তাহলে আমি এটা করব না। তাই এই সবগুলো জিনিস একটা গানে, অর্থাৎ যেটা কমার্শিয়াল হবে, রাগভিত্তিক হবে, পাকা বন্দিশের সুর থাকবে, তবেই করব, না হলে নয়। আর সেটাই প্যার কিয়া তো ডরনা কেয়ার জন্য আমাকে অফার করা হলো। আর আমি ১ মিনিটের মধ্যেই গান বানিয়ে প্রোডিউসারকে শোনালাম। আর ওনারা বলল, "ফ্যান্টাস্টিক।" আর পরের দিনই রেকর্ড হয়ে গেল। আর গানটা খুব তাড়াতাড়ি চলে এলো। ব্যাস হয়ে আপনার গেল। বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতেই আছেন, আর আপনি এখানে বসার আগে ওনাকে প্রণামও করলেন। আমি ওনাকে জিজ্ঞেস করব যে আপনি যা বলেছেন তা কতটা সত্যি। হুম। অ্যাজ অ্যান এভিডেন্স আমি ওনাকে আদালতে পেশ করতে চাইছি। হ্যাঁ, আপনার বিষয়ে উনি দুটো কথা বলেছেন। প্রথমত উনি বলেছেন যে আপনি ওনাকে ছোটবেলা থেকেই পুশ করতেন মিউজিক ডিরেক্টর হয়ে ওঠার জন্যে। হ্যাঁ, ও যখন ৬ বছরের ছিল, তখন আমি একটা গান কম্পোজ করেছিলাম। তারপর ওকে দিয়ে বলেছিলাম গানটা গাইতে। আর সেই গানটা ও যখন গাইল, তখন আমি যা কম্পোজ করেছিলাম তার চেয়ে অনেক অন্যরকম করে নিজের এক্সপ্রেশন ব্যবহার করে নানা রকমভাবে একটা কমার্শিয়াল গানের মতো কম্পোজিশন করে তুলল। তারপর আমাকে এসে বলল যে, "দেখো বাবা, আমি এরকম করেছি গানটা।" তো আমার গানটাকেই আমাকে অন্যরকমভাবে শোনালো। আর তখনই আমার মনে হয়েছিল যে এই ছেলেটার মধ্যে একটা বিশেষত্ব আছে। এই সংগীত জগতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আজ কি ওনার গান শুনে আপনার মনে হয় যে ওনার গানে সেই ব্যাপারটা আছে, মানে আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই কম্পোজ করছে? আজ্ঞে হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হয়েছে। ওর মধ্যে যে দক্ষতা আছে, সেটা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। ঈশ্বরের আশীর্বাদ পুরোটাই। আর সত্যি কথা বলতে আমি যতটা শিখেছি সেটা ছাড়িয়েও আরো অনেক উপরে উঠেছ। যেমন ছেলে বাপকে ছাড়িয়ে যায়। অনেকেই এখানে আছেন যারা হয়তো এখনো জানেন না যে আপনিও মিউজিক কম্পোজ করতেন, এবং আপনি সিনথেসাইজার এমন বাজাতেন, শুধু বাজাতেন তাই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার মতো সিনথেসাইজার কেউ বাজাতে পারতো না। আপনি এই ট্রেন্ডটাকে ইন্ট্রোডিউস ঠিকই করেছিলেন। বলেছেন। আমি ইলেকট্রনিক কিবোর্ড ইন্সট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমে নিয়ে তো আসি। আমি কি একবার আপনাকে আমন্ত্রণ জানাতে পারি যে আপনি কিবোর্ড বাজাবেন আর হিমেশ গাইবেন? অবশ্যই। दिल की चाक दीवारों पे
है तेरा तेरा नाम 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 है तेरा तेरा दिल की सर्क दीवारों पे नाम है तेरा तेरा नाम है तेरा तेरा नाम है तेरा तेरा नाम है तेरा तेरा ओ आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपने तेरे बिन सूनी सूनी है बाहें तेरे बिन प्यासी प्यासी निगाहें तेरे बिन बिन असर मेरी आए तेरे बिन लम्हा लम्हा सताए तेरे बिन बेकरारी जलाए तेरे बिन चैन मुझको ना आए तेरे बिन ओ आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपने थैंक यू আপনি খুব ভালো গেয়েছেন হিমেশ, কিন্তু একটা প্রশ্ন যেটা সবাই করতে চায়, বারবার করতে চায় কিন্তু কখনো করে না, সেই প্রশ্নটা আমি করছি। আপনি নাকি সুরে কেন গান করেন? আহ, এর কি জবাব দিই? এটার জন্য এত 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 ১ বছর ধরে এই যে বিতর্ক চলছে, সত্যি বলতে আর এখন যে আরো বড় একটা গন্ডগোল হয়েছে, আ আ হ্যাঁ, সত্যিই আমি নাকি সুরে গাই। और আই এম নট অ্যাশেমড অফ ইট, আই এম প্রাউড অফ ইট। আর এবার যা করার করে নাও ব্যাস। যা করতে পারো করে নাও। আজ কিন্তু আপনি সেই জবাবটা দিলেন না যে আপনি বলতেন মুকেশজিও নাকি সুরে গাইতেন, আর ডি বর্মন সাহেবও নাকি সুরে গাইতেন। আ এত গালাগালি খেয়েছি এই নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে আমি মুকেশজিকে, নুসরত ফতেহ আলী খান, আর ডি বর্মন সাহেবকে সত্যিই আমার আদর্শ বলে মনে করি, ওনাদের পুজো করি। আর আমি ওইভাবে কিন্তু কথাটা কিছু মিন করিনি। আর আমি হাই স্পিড সুরের কথা বলেছিলাম। কিছু, কিছু সুর থাকে এরকম, কিছু, কিছু নোট থাকে যেগুলো মানে সুরে লেগে যায়। কিন্তু এখন কান ধরে বলছি যে জীবনে কারোর নাম মুখে আনবো না। কারোর নাম কখনো নেব না। কারণ কখন কিভাবে সেটার ভুল ব্যাখ্যা হয়ে যায়, আর আমার সঙ্গে এটাই হয়েছে বারবার। জানি না কেন হয়েছে, কিন্তু হয়েছে এরকম। আর সেটা নিয়ে তো এত কন্ট্রোভার্সি হয়ে গেল যে কিছু আর বলার নেই। আর আশাজিও খুব রেগে গেছিলেন। আচ্ছা, এটা বলুন যে আশাজি যখন বললেন যে হিমেশ যখন এটা বলেছেন আর ডি বর্মন সম্পর্কে, তখন তাকে একটা থাপ্পড় মারা উচিত। তো সেই থাপ্পড় কি আপনার গাল অব্দি পৌঁছেছিল? না, আ সত্যিই আমি ইমোশনালি খুবই কষ্ট পেয়েছিলাম যে আমি এই ভুলটা কি করে করলাম। আমার অন্তর থেকে খুব খারাপ লাগছিল। আর আমি সব জায়গায় এটাই বলতে চেষ্টা করেছিলাম যে, "আই এম রিয়েলি সরি আশাজি, ফরগিভ মি।" আর আপনি ছোট ভেবে আমাকে ক্ষমা করে দিন। কারণ ওটা আমি মিন করতে চাইনি। আর আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি যে আমি লক্ষ্মীকান্ত প্যারেলাল জি এবং আর ডি বর্মন জির থেকে খুব ইন্সপায়ার্ড। আর আমার বাবা-মা আমাকে সেই শিক্ষা দিয়েছেন যে আ বা কোনো বয়োজ্যেষ্ঠদের মানে সিনিয়রদের সম্মান দিতে পারবো না এমন মানুষ আমি নই। আর সেই কারণে যদি আ উনাদের একদিনের জন্যও এটা শুনতে হয় যে আপনার ছেলের এরকম বলল, তাহলে আমি সেটা নিতে পারব না। আই এম সরি। তো এখন আমরা কি এটাই মেনে নেব যে ১ম বার আপনি সবার সামনে স্বীকার করলেন যে আপনি নাকে সুরেই গান হুম। আর নাকে সুরেই গাইতে থাকবেন? ओके কি যে বলি আমি? আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমি নাকি সুরে গাই। আমি সত্যিই বুঝতে পারছি না কি বলব। কারণ না হলে আবার এখান থেকেই কোনো কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। যদি আমি বলি যে না আমি করি না, যে এটা ওটা সেটা, তাহলে আবার কোনো সূত্র ধরে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। এইজন্য সেফ আমি নাকি সুরে গাই।
হিমেশ, এ তো সবে শুরু, এখনো প্রশ্ন আর অভিযোগের গোটা ফিরিস্তি পড়ে রয়েছে। ব্রেকের পর হিমেশ রেশমিয়াকে প্রশ্ন করব অবসেশন নিয়ে, যার জন্য ওনার উপরে অনেকেই বিরক্ত হয়ে আছেন। ব্রেকের পর আপকে আদালতে আজ জনগণের অভিযোগ এবং প্রশ্নের সম্মুখে রয়েছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়া। আপকে আদালতে পরবর্তী অভিযোগ হিমেশের বিরুদ্ধে। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার উপরে অভিযোগ হলো যে উনি নিজেকে নিয়েই অবসেসড থাকেন। হিমেশ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, যখন আপনি ওই গানটা গান না, ঝলক দিখলা যা, তো রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখেন, তখন কি নিজেকে বলেন ঝলক দিখলা যা? আমি এটাই বলব যে নিজের কাজ নিয়ে আমি অবসেসড। আর সৌভাগ্যবশত উইথ দ্য গ্রেস অফ গড মাই হবি ইজ মাই প্রফেশন। তাই ১৮-১৯ ঘন্টা ধরে কাজ করলেও আমার কিছু মনে হয় না। আই রিয়েলি এনজয় মাই ওয়ার্ক। তো সেখানে কোথাও না কোথাও সেই প্যাশনটা আছে বলেই হয়তো অবসেসড হয়ে যাই নিজেকে নিয়ে। কিন্তু আমি কারোর কখনো কোনো ক্ষতি করিনি ব্যাস। কিন্তু মিউজিকের থেকেও, সঙ্গীতের থেকেও বেশি নিজের চেহারা নিয়ে অবসেসড, নিজের দাড়ি নিয়ে অবসেসড, নিজের টুপি নিয়ে অবসেসড। আ আ দেখুন, আমি এটা মনে করি যে এই লুকটা যেমনই হোক না কেন, যাদের ভালো লেগেছে বা আ যাদের লাগেনি, মানে আপনি যে অবসেশন এর কথা বলছেন সেই সবকিছু তখনই কাজ করে যখন আমার মিউজিকটা কাজ করে। যদি মিউজিক ভালো না হয় বা সুর যদি কাজ না করে, এমনকি আওয়াজও ভালো না হয়, তাহলে এই লুক কাজ করবে না। তো কোথাও না কোথাও গিয়ে যদি সব তখনই, মানে প্রধান কাজটা যদি ভালো হয়, যদি মিউজিকটা হিট হয়, তো এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলে, চর্চা করে আর তখন মানুষ একটা আ অন্য লেভেলে নিয়ে যায়। আদারওয়াইজ এতে কোনো কাজ হয় না। তো আমার মনে হয় যে আমি সবথেকে বেশি অবসেসড আমার কাজ নিয়ে। আর হ্যাঁ, আর যদি এই লুক নিয়ে যদি হ্যাঁ, আমি অবসেসড, মানে যদি লোকরা তাই মনে করে আরকি। কারণ আমার বোনের মতো একজন যাকে আমি খুব মানি, রূপা চাড্ডা, সে আমার লুকটা ডিজাইন করেছে। আর আমার ভাই প্রশান্ত চাড্ডা, যে আমার মিউজিক ভিডিওগুলোর ডিরেক্টরও ছিল। তো ওরা আমাকে এই লুকটা দিয়েছে, এই ক্যাপটা পড়তে বলেছে। আর তারপর এটা একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেল। আর এই হিমেশ, আরকি। এই কথাটা সবাই জানতে চায়, যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে বসে রয়েছেন, আর যারা এই শো হুম। দেখছেন, সবাই এটা জানতে চান যে হিমেশ রেশমিয়া কেন টুপি পরে থাকেন। আ টুপি কেন পরি, আ আর টুপিটা কবে খুলবে আর কি কারণে, সেটার জবাব আমি 'আপকা সুরুর' দ্য মুভি, দ্য রিয়াল লাভ স্টোরিতে দিয়ে দেব। ওখানে আপনি টুপি খুলে ফেলবেন। ওখানে টুপির ব্যাপারটা আনফোল্ড হবে। আর একটা ছোট অংশের জন্য, যদিও রিয়াল লাভ স্টোরি এর মানে এটা নয় যে ওটা একটা অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। এটা একটা ফাস্ট পেস থ্রিলার, যেটা একটা রোমান্টিক অ্যাঙ্গেল থেকেই আমার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। আর কিছু দৃশ্য আমার খুব কাছের। তাছাড়া তো এটা ভীষণ জমজমাট একটা সিনেমা, গান আছে, রোম্যান্স আছে, সবই আছে। কিন্তু হ্যাঁ, এই টুপির প্রসঙ্গটা নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, আ সেটার জবাব ওই সিনেমাটা থেকে পাওয়া যাবে। কিছুদিন আগে মিউজিক ডিরেক্টর আনু মালিক এসেছিলেন আপকে আদালতে, এই চেয়ারেই বসেছিলেন উনিও। আর উনি আপকে আদালতে এসে বলেন যে আমার টুপিটা আসলে হিমেশ চুরি করেছে। হুম, আ আনু মালিক জি খুব সিনিয়র মিউজিক ডিরেক্টর। আর আমি ওনাকে খুবই সম্মান করি। I really respect him a lot. যদি উনি বলে থাকেন যে আমি ওনার স্টাইলটা চুরি করেছি, তাহলে আমি I don't know, কিন্তু হয়তো ঠিকই বলেছেন। এখন আমার ভয়ই লাগছে। কিছু বললেই হয়তো আরেকটা বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে হয়তো আবার। সেইজন্যই আমি একটু ভয়ে, ভয়ে জবাব দিচ্ছি। আর আপকি আদালতে আমি আ এসেছিও মনে খুবই শঙ্কা নিয়ে, আর এখনো খুব ভয় লাগছে। আর এই ব্যাপারে বলতে গেলে দেখুন, আপনি ভয় পাবেন না, আপনি জনতার সামনে আছেন। আর জনতাও যে আপনার সঙ্গে আছে, এ কথা বলতে পারি। কিন্তু আমি জানি না যে টুপির ব্যাপারটা কেন কারণ উনি উনি দাবি করেছেন যে এই জুতো পরার স্টাইল, এই বিটস পরার স্টাইল, এই যে নতুন নতুন স্টাইল, রকস্টার হওয়ার ট্রেন্ড উনি প্রথম শুরু করেন। আর অরিজিনাল রকস্টার হলেন আন্নু মালিক, আর আজ হিমেশ ওনাকে কপি করছেন। আ কিন্তু অনুজি তো যদি নিজেকে রকস্টার বলে দাবি করেন, তাহলে হয়তো উনি সত্যিই একজন রকস্টার। আর আমি ওনাকে ফলো করি। আর
আমি ওনার টুপিও চুরি করেছি, এই সবকিছুই শুনলাম। কিন্তু সত্যিটা হলো উনি তো আর নাকি সুরে গান করেন না। কিন্তু এটা কি সত্যি আপনি নিজের লুকস নিয়ে এতটাই সতর্ক থাকেন যে আপনার একটা অ্যালবাম বেরিয়েছিল সুরুর নামের অ্যালবাম, সেটার জন্য আপনি পরিশ্রম করে নিজের ওজন ৮ কেজি কমিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। আর এখনো আরো ৮-১০ কেজি কম করতে চাই। আর সত্যি বলতে আজকাল ফিটনেসের দিক থেকে দেখলেও আ ওজনটা একটু কমের দিকেই রাখা উচিত। আর অলওয়েজ যখন আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তখন আপনাকে এটা করতেই হবে। তারপর আপনি বলতে পারেন যে, আ "না, আমি পারছি না। সো আই এম ওয়ার্কিং টুয়ার্ডস দিস।" আ এবার ফিল্মটা বেরোলে তখন দেখা যাবে কি হয় ঈশ্বরের সিনেমা তো আশীর্বাদে। বেরোবে, কিন্তু তার আগে আপনি অনেক প্রস্তুতি নিয়েছেন। হুম। আপনার যে কটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেখানে হিরোকে দেখা যায় না, হিমেশকে দেখা যায়। এটা কি আপনার নিজেকে নিয়ে অবসেশন নয়? আ দেখুন এই যে আ ভিডিওর কনসেপ্টটা এটা বিদেশে বহুদিনই ছিল। ভারতে আমি নিয়ে এসেছি। যে ফিল্মের ভিডিও আর সঙ্গে গানের প্রমোশন একজন সিঙ্গার নিজের মতো করে করছে। আর সেগুলো কিন্তু গানগুলোকেও খুব হেল্প করেছে। কিন্তু এটা পুরোটা আমার সিদ্ধান্তে হয়নি। ফিল্মের হিরোরা আমাকে সাপোর্টও করেছে, ডিরেক্টররা সাপোর্ট করেছে, প্রোডিউসাররা সাপোর্ট করেছে। আর কারোর কোনো হিরোর কিন্তু এতে আপত্তি ছিল না এই ব্যাপারটা নিয়ে। এমনকি মিউজিক কোম্পানিগুলো এটা সাপোর্ট করেছে। আর সেই ব্যাপারটা থেকে তার থেকে সবাই লাভবানও হয়েছে। তবে এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত তো কোনো কন্ট্রোভার্সি হয়নি। এখন জানি না পরে আবার কি হবে? সেটা নিয়ে আমার ভয়ও লাগে। কিন্তু এটাও কি সত্যি নয় যে আপনি নিজেকে একজন রকস্টার হিসেবে দেখতে চান, আর আ আপনার মাইকেল জ্যাকসনের মতো মানুষ আপনার আ একজন আইডল? না, আইডল বলতে আসলে দেখুন রকস্টারের যে কনসেপ্ট আছে সেটা ভারতে মানে ঐরকম আ উঁচু করে কখনো স্বীকৃতি পায়নি। ইন্ডিয়া ইস জাস্ট গ্রোইং টুয়ার্ডস ইট। তো আমি ব্যাপারটা অনেকটা করার চেষ্টা করেছি যে একজন সিঙ্গার রয়েছে, আ অ্যালবাম যদি হয় তাহলে সেটা কিরকম হওয়া উচিত। আর আমার ভাই প্রশান্ত খুব ভালো একটা ভিডিও বানিয়েছে। গা গানগুলো খুব জনপ্রিয় হয়েছে। আর তারপর ইন্টারন্যাশনাল ট্যুরে গিয়ে অন্যান্য দেশের শিল্পীদের সামনে আমি বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমাদের ভারতীয় শিল্পীরা কোথাও পিছিয়ে নেই। আর সেটা ওয়েম্বলি হোক, এয়ার কানাডা সেন্টার বা অ্যাম্পি থিয়েটার হলিউড হোক, এই সমস্ত মঞ্চে যেখানে আগে শুধু বিদেশি শিল্পীরাই পারফর্ম করত, সেখানে গিয়ে পারফর্ম করতে পেরেছি। আর ভারতের সম্মান রাখতে পেরেছি। দর্শকদের মনোরঞ্জন করতে পেরেছি। বিদেশি শিল্পীদের তুলনায় অনেক বেশি দর্শক আমার প্রোগ্রাম দেখেছে। এটা ঈশ্বরের আশীর্বাদ। আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। আর সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম যে কি হবে? কিন্তু আপনাদের আশীর্বাদ, লক্ষ, লক্ষ কোটি মানুষের ভালোবাসা এটা সম্ভব হয়েছে। আপনি রকস্টার হওয়ার জন্য সময় দেন, নিজের ডিজাইন, অ্যাপিয়ারেন্স এর উপর সময় দেন, ওজন কমানোর দিকে খেয়াল রাখেন। আপনি বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে শো করেন। কিন্তু জনতা জানতে চায় যে আপনি মিউজিক কখন কম্পোজ করেন? মিউজিক আমি সকালে আ ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ টে গান কম্পোজ করি। আর কারণ কোনো কিছুই কোনো কাজে লাগবে না যদি সেই সুর আর সেই কণ্ঠ না থাকে। যাই হোক না কেন? সেটা যদি দুর্বল থাকে তাহলে সবই বেকার। কারণ একজন সিঙ্গার আর সিঙ্গারের থেকেও বড় কথা হচ্ছে একটা আপনি তো কম্পোজিশন। এমন বলছেন যেমন কোনো সাবানের ফ্যাক্টরি বা তেলের হুম, হুম। ফ্যাক্টরি বা কোনো কোল্ড ড্রিংক বানানোর ফ্যাক্টরি চালান, রোজ ৩ বটল করে প্রোডিউস করেন। আহ আ দেখুন এটা সরস্বতী দেবীর আশীর্বাদ বলতে পারেন যে আমি রোজ ২-৩ টে গান কম্পোজ করার চেষ্টা করি আর সেগুলো হয়েও যায়। কারণ এমনও হয়েছে যে ২-৩ আপনি দিন তো ধরে এরকমও বলেন যে আপনার কাছে ১,০০০ টা কম্পোজিশন তৈরি হয়ে পড়ে আছে। হ্যাঁ, প্রায় ১০০০ খানেক গান এখনো আছে। মানে আমি তো কম সিনেমা করছি এখন। তাহলে তো আ হিমেশ রেশমিয়া একটা শোরুমের মতো হয়ে গেছে যেখানে জিনিসপত্র রাখা রয়েছে, এসো স্যার নিয়ে যাও। আগে এরকমই ছিল। কারণ এইভাবেই আমার মিউজিক ডিরেকশন এ মানে এত বড়, বড় দিগ্গজ মিউজিক ডিরেক্টররা ছিলেন। তাদের সবার নিজস্ব স্টাইল ছিল কাজ করার। তাদের সঙ্গে কম্পিটিশন করে হাউ উড অ্যান 18-20 ইয়ার ওল্ড মিউজিক ডিরেক্টর এন্টার অ্যান্ড গেট সাম ফিল্মস? তাই আমি প্রোডিউসার ডিরেক্টরদের ফোন করে আমার সিটিং রুমে ডাকতাম। আর তাদের বলতাম যে, "এই কিছু গান আমার কাছে রয়েছে। আর হয়তো এই গানগুলো আপনার ফিল্মে লাগতে পারে।" আর সেই সব গানগুলো দৃশ্যায়ন নিয়ে যে সিচুয়েশন নিয়ে আমি ভেবেছি, কারণ আমাদের হিন্দি সিনেমায় বিশেষ নতুন কিছু হয় না রোমান্টিক গানের ক্ষেত্রে, যতটুকু আমি জানি আরকি। তারপর আমি সেরা কিছু কম্পোজিশন নিয়ে একটু খাটাখাটি করলাম, সেগুলো তাদেরকে শোনালাম। শুনে তারা খুবই প্রশংসা করলেন। আর অনেক ডিরেক্টর, প্রোডিউসার, মিউজিক কোম্পানি সেই গানগুলো নিলেন এবং গানগুলো খুব জনপ্রিয় হলো। তো আপনি এটা বলতেই পারেন যে আমি একটা ফ্যাক্টরির মতো কাজ করেছি। কিন্তু
তাতে মিউজিক ইন্ডাস্ট্রির কিন্তু সবারই লাভই হয়েছে। কেউ আপনাকে কখনো দোষারোপ করেনি যে আপনি অন্য কারোর সুর চুরি করেছেন? না হলে একজন মানুষ এত গান কি করে কম্পোজ করতে পারে? কারণ আমি অনেক ছোট ১২-১৩ বছর বয়স থেকে গান কম্পোজ করছি আর কখনো চুরির অভিযোগ ওঠেনি আমার উপরে, এটা সত্যি কথা। আমি কখনো এটা করিনি। অরিজিনাল কম্পোজিশন আমি এত বেশি রাখতাম, এই কারণেই আমি রাখতাম যাতে প্রোডিউসার ডিরেক্টররা কখনো যদি ওদের গান পছন্দ না হতো তাহলে যেন আমি আমার ব্যাংকে রাখা গানগুলো থেকে ওনাদেরকে শোনাতে পারতাম। এমনটা যেন না হতো যে গানগুলো আমার কাছে নেই, বা প্রোডিউসার ডিরেক্টর এটা যেন মনে না হয় আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারছি না, আপনি এই গানটার মতো করে করুন। তাই এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন যাতে না হয়, তাই সেই কারণে আমার কাছে একটা গানের ১০টা অপশন থাকতো, আর আজও আছে। আমি শুনেছি যে গুজরাটের একটা গ্রামে যখনই আপনার ওই গানটা বাজতো, ঝলক দিখলা যা, ওখানে ভূত চলে আসতো। ঝলক দিখলা যা গানের সঙ্গে যে ভূত, মানে ওই যে ভূতের ঘটনাটা আমিও প্রথমে শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর গুজবটা আপনার কি লোকমুখে মনে ছড়িয়ে হয়েছিল যেতে যে লাগলো। মিউজিক ডিরেক্টর ওই গানটা বানিয়েছিল, ওই গানটা শুনলেই সে বারবার ফিরে ফিরে আসে? না, গানটা তো অরিজিনালি আমারই। কিন্তু তারপর ওই ভূতটাকে আ খুঁজতে যখন সংবাদ মাধ্যমের লোকজন গিয়েছিল তখন আ সেটাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর কিভাবে যে এই গুজবটা ছড়িয়েছিল আমি সত্যিই সেটা জানি না। আর তারপর তো ঝলক ওই গানটা সব জায়গায় চলছিল। আর কোথাও ভূত আসেওনি। আর যদি কখনো এসেও থাকে তাহলে নিশ্চয়ই ওটা খুব ফ্রেন্ডলি ঘোষ ছিল। গানটাকে আরো জনপ্রিয় করে তুলেছিল। হিমেশ, আরও একটা ব্রেকের জন্য আমাদের থামতে হবে। আর ব্রেকের পর যখন আমরা ফিরবো তখন আরও কিছু প্রশ্ন আমি করব আপনার মিউজিক ডিরেকশন নিয়ে। আর দর্শকদের প্রশ্ন থাকলে সেগুলো শুনে নেব একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করছি, অভিযোগ জানাচ্ছি, জবাবদিহি চাইছি বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার থেকে। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অহংকারী হয়ে উঠেছেন। হিমেশ, এ কথাটা কি ঠিক যে আপনি যত সফল হতে থাকলেন, যেভাবে আপনার জনপ্রিয়তা বাড়তে থাকলো, আপনার গানগুলো হিট হতে লাগলো, আপনার মধ্যে অ্যারোগেন্স বাড়তে থাকলো? কোনো একটা দুটো ক্ষেত্রে হতে পারে যে অ্যারোগ্যান্স কারোর যদি মনে হয়ে থাকে, আর যদি মনে হয়ে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু বেশিরভাগ 99% ক্ষেত্রেই আমার চুপচাপ থাকাটা হয়তো অহংকার হিসেবে বর্ণিত হয়। আ কারণ আমি কখনো কারো সম্পর্কে খারাপ কিছু বলিনি, শুধু এই আর.ডি. বর্মনজিকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে সেটা ছাড়া। আর তাছাড়া আমি সত্যিই জানি না এই ধারণাটা কিভাবে আমি তৈরি হলো। অন্যদের বক্তব্য পড়ে শোনাচ্ছি আপনাকে। সোনু নিগম, বিখ্যাত গায়ক, হুম। সারা ইন্ডাস্ট্রি তাকে চেনে, আপনিও চেনেন তাকে। উনি বলেছেন যে ঈশ্বর হিমেশের মাথা ঠিক রাখুন, হুম। এই প্রার্থনা করেন উনি আপনার আ জন্য। আ আ মা আসলে সোনু নিগমজি আমার একজন কলিগ। এতগুলো গান আমরা একসঙ্গে করেছি। আমি কম্পোজার, উনি একজন সিঙ্গার হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন। আর খুবই ভালো আমাদের সম্পর্ক। আর আমি মনে করি উনি ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক। আজকে উনি যে জায়গায় রয়েছেন সেটা সত্যিই অনবদ্য। আর কখনো কোনো মানে পার্সোনালি আমাদের যখন দেখা সাক্ষাৎ হয় তখন এরকম কিছু তো কখনো আমি শুনিনি। বাট ইয়েস, কখনো না কখনো মিডিয়াতে এরকম কমেন্টস আমি শুনেছি উনার ব্যাপারে। কিন্তু উনিও, আবার অন্যরাও এটাও বলেছেন যে উনি এরকম কিছু বলেননি। আর ওনার ব্যাপারে যেগুলো বলা হয়েছে সেগুলো আমিও ডিনাই করেছি। কারণ আমি সেগুলো বলিনি। আর সত্যি কথা বলতে যে যদি ওনার 1% ও এরকম মনে হয় যে দেখুন উল্টো দিকের মানুষটার হয়তো এটা মনে হয়েছে কখনো। তো আমি এটুকুই বলতে পারি যে এত বড় আদালত রয়েছে, আপনারা সকলে রয়েছেন। যদি কখনো এক মুহূর্তের জন্য কখনো মনে হয়ে থাকে ভুল হয়েছে, আমি সজ্ঞানে অহংকার দেখাইনি। আর তার জন্য আমি ক্ষমা চাইছি। হিমেশ, এবার আমরা প্রডিউসারদের নিয়ে কথা বলি। একটা সময় ছিল যখন আপনি প্রডিউসারদের বাড়িতে ঘুরে বেড়াতেন গান শোনানোর জন্যে, ফিল্মে মিউজিক ডিরেকশন দেওয়ার জন্যে। কিন্তু এখন ব্যাপারটা উল্টে গেছে, প্রডিউসার আপনার পেছনে ঘোরেন। প্রোডিউসাররা আমার পিছনে ঘোরেন না। কিন্তু হ্যাঁ, ইদানিং আমি অনেকগুলো মানে অনেক প্রোডিউসারদের নতুন প্রজেক্টে কাজ করতে পারিনি। কারণ আমি কারণ এইসবই লোকগুলোই আমার দিকে আঙুল তুলে বলেছিল যে, "ভাই তুমি খুবই এক্সপোজ হয়ে যাচ্ছ। অনেক বেশি ফিল্ম করছো। আ ৩০-৩৫ টা ফিল্ম রিলিজ হচ্ছে। আর এই শেষ মানে এতগুলো নতুন ফিল্ম আর গান যে রিলিজ করল। তো শেষ ৪ মাস আগে একটা এমন সময় এসেছিল যখন আমার ১ মাসের মধ্যে ৪ টে ফিল্ম রিলিজ করল। আর সেই সময় এতগুলো গান আমার আগে থেকেই পুরনো যে গানগুলো ছিল সেগুলো হিট, সেগুলো চলছিল। তো
কোথাও না কোথাও গিয়ে আমার এই ৪ টে ফিল্মের প্রভাব পড়েছিল ওই ফিল্মের ব্যবসায়। আর আমি সবসময় যখন কম্পোজ করেছি বা গান গেয়েছি সবসময় আমি একটা জিনিস মাথায় রেখেছি যে উল্টো দিকের মানুষটার লাভ হওয়া উচিত। সেটা মিউজিক কোম্পানিই হোক বা প্রোডিউসার বা অভিনেতা সবাই। কারণ সেই জন্যই তারা আমাকে কাজের জন্য সাইন করিয়েছেন। আর সেই জিনিসটা আমার ১ মাসে ৪ টে ফিল্ম রিলিজ করার জন্য এক্সপোজার বেশি পাওয়ার জন্য হয়ে উঠছিল না। সো ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য প্রোডিউসার্স, কারণ আমার তো লস হচ্ছে। কিন্তু হিমেশ রেশমিয়া একটা ব্র্যান্ড হয়ে এই সিদ্ধান্ত নিল যে আমি ১ বছরে ৩ টে বা ৪ টে ফিল্ম করব, যাতে ওই সবকটা ফিল্ম যথেষ্ট গ্যাপ পায়, যথেষ্ট সময় পায়, আর তাতেই সবার লাভ হবে। কারণ কিন্তু হিমেশ, এটা কি অ্যারোগেন্স নয় যে ডিরেক্টররা আপনাকে শুরুতে সুযোগ দিয়েছিলেন, যেমন সতীশ কৌশিকের সঙ্গে আপনার তেরে নাম হিট হয়েছে, অনন্ত মহাদেবনের সঙ্গে আপনি হিট ছবি করেছেন, এখন ওনাদের নিজের কাজের জন্য অন্য মিউজিক ডিরেক্টর খুঁজতে হচ্ছে কারণ আপনি ওদের সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিয়েছেন? দেখুন, সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিয়েছি কারণ এই মুহূর্তে মানে এখন তো আমার নিজের ফিল্মের কাজ চলছে। না হলে সতীশ জি হন বা আনন্দ জি হন বা অন্য যে কেউ, আব্বাস মাস্তান সাহেব হন, তারা তো এইসব লোকগুলোই আমাকে আমার ক্যারিয়ারটা গড়তে সাহায্য করেছে। এদের সঙ্গে তো আমি কাজ করবই। কিন্তু এখানে তো ব্যাপারটা হলো আমার নিজেরই ফিল্ম রিলিজ করছে, যেটা বিজয় তানেজাজি প্রোডিউস করছেন, প্রশান্ত ডিরেকশন দিচ্ছে। তো একজন প্রোডিউসারের ফিল্ম চলছে, একজন ডিরেক্টর আছেন। তো আমি কাজের জন্য এই প্রজেক্টটায় আগে থেকেই যুক্ত আছি। তো ওখানেই মিউজিক করতে হবে, অ্যাক্টিং করতে হবে। গোটা ফিল্ম জুড়ে এত বড় মাপের একটা থ্রিলার ফিল্ম, বিদেশে শুটিং হবে। আমি এখানেই থাকবো না। তাই তাদের কাজটা যদি আমার জন্য খারাপ হয়, তখন ওরাই আমাকে বলবে, "ভাই, তুমি আমার ফিল্মটার জন্য সময় বের করতে পারলে না। আগে যখনই ডাকতাম আসতে, একসঙ্গে কাজ করতাম, এখন সেটা পারো না।" আর এই গন্ডগোলটা যাতে না হয়, তাই জন্য আমি আমার তরফ থেকে পুরো পরিষ্কার করেছিলাম। এছাড়া অহংকার দেখিয়ে আমি ওদেরকে কাউকে ছোট অ্যারোগেন্স তো করিনি। তখনও আপনার দেখা গিয়েছিল যখন আপনি বলেছিলেন যে আপনি ১ বছরে ৩৬টা হিট সিনেমা করেছেন, আজ অব্দি যেটা কেউ করেননি। আপনি বলেছিলেন এত হিট গান তো মুকেশজিও করতে পারেননি, এত হিট গান কেএল সেহগালও পারেননি। এই কথাটা ঠিক। তবে যে মুকেশজি আর আর.ডি. বর্মনজিকে উদ্দেশ্য করে তো আমি কিছুই বলতে চাইনি। কিন্তু এই কথাটা যে আমি কেন বলেছিলাম ৩৬টা হিমেশ রেশমিয়া ৩৬টা হিট যেটা দিয়েছিল বা যেটা রেকর্ড গড়েছিল, আর সেটা আমি যে গর্ব করে বলেছি, নিজেই বলছি ওটাই গন্ডগোল হয়েছে, ভুল করে ফেলেছি। আর তার জন্য আমি ক্ষমা চাইছি বন্ধুগণ, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ঠিক আছে, এই অভিযোগের বিষয়ে আপনাকে ক্ষমা করা হলো, এই নিয়ে আর কথা বলবো না। থ্যাংক ইউ। কিন্তু যখন আপনি কোনো অ্যাওয়ার্ড পান, যখন আপনি স্টেজে ওঠেন, তখন আমি শুনেছি আপনি খুব অ্যারোগেন্স দেখে অ্যাওয়ার্ডটা নেন। আর যখন আপনি এমটিভি অ্যাওয়ার্ড পেলেন, তখন আপনি সেই ট্রফিগুলো হাতে নিয়ে কি বলেছিলেন? এই অ্যাওয়ার্ডটা আপনি কিনেছেন? না, না, দেখুন এমনটা নয়। এটা ওখানে দর্শকরা দেখুন যেটা হয়েছিল আরকি, যখন শোটা টেলিকাস্ট হয়েছিল, তখন দর্শকদের প্রতিক্রিয়া দেখানো হয়নি। দর্শকরা আমায় জিজ্ঞাসা করছিল যে, "আরে তুমি কি এই অ্যাওয়ার্ডটা কিনেছো নাকি?" তো ওই দর্শকদের মধ্যে থেকে কেউ মজা করছিল আমার সঙ্গে। আর তারাও খুব ভালোভাবে পজিটিভ ফরম্যাটে আমার সঙ্গে, তাই আমিও বলেছিলাম, "হ্যাঁ, কিনেছি।" ওই পয়েন্টটা নিয়ে ওইটাই হাইলাইট করা হয়েছিল। আর সেটাই এত মিস ইন্টারপ্রেট করা হয়েছিল আমার কথাটা। আর এটাই ঘটেছে সবসময় আমার সঙ্গে। আর সত্যি বলতে আমিও এখন গ্রো করছি। আমিও অনেক কিছু বুঝেছি। এখন দেখুন, আজ আপনার কাছে সুযোগ আছে হ্যাঁ। এরকম সব না, না, অভিযোগের আজ তো জবাব আমি দেওয়ার। ডিপ্লোম্যাটিকই থাকবো। না হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আপনাকে আইফা অ্যাওয়ার্ডের কথা বলি। হ্যাঁ। আইফা অ্যাওয়ার্ডে যখন আপনি অ্যাওয়ার্ড পেলেন, স্টেজে দাঁড়িয়ে আপনি বললেন যে আমি প্লেব্যাক সিঙ্গিং এ অমিতাভ বচ্চন হতে চাই। না, সেটা তো হতে চাইছি বলেছি। আর কে না চায়? আজকে অমিতাভ বচ্চনজি হলেন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আইডল। যে স্তরে ওনার জনপ্রিয়তা, আর আমি মানে এই কথাটা তো সবার মনের কথা যে প্রতিটা মানুষ তার নিজের ফিল্ডের অমিতাভ বচ্চন হতে চায়। আর আমিও নিজের ফিল্ডের অমিতাভ বচ্চন হতে চাই। তো নিশ্চিতভাবেই ওনাকে আপনি আদর্শ এটাও মেনেই। বলেছিলেন এই অ্যাওয়ার্ড আপনি অমিতাভ বচ্চনের হাত থেকে নেবেন, আর কারোর হাত থেকে নয়। না, আমি বলেছিলাম যে এটা তো আমি বলিনি। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে আপনি এমন কোনো কথা মেনে নেন কিনা যেটা আপনি বলেননি। কিন্তু এই কথাটাও ঠিক যে খুব কম বয়সেই আপনি অনেক সফলতা পেয়েছেন, খুব অল্প বয়সে আপনার বহু গান হিট হয়েছে। তাই আপনি নিজেকে ওস্তাদ মনে করেছিলেন মিউজিক ডিরেকশনের, সিঙ্গিং এর। না, না স্যার। আমি কি করে নিজেকে আমি এরকম মনে করেন করি না? যদি নাই মনে করেন তাহলে কি করে এটা আপনি বললেন যে আপনি হিমেশ রেশমিয়ার নামে স্কুল খুলবো মিউজিক শেখানোর জন্য? স্যার, ওটা এখনো তো তো আপনি নিজেই শিখছেন। হ্যাঁ, একদম ঠিক 100% আমি তো নিজেই শিখছি আর শিখতে চাই। আর আমার বাবার থেকে এখনো তালিম নিচ্ছি। আর সবার থেকেই মানে যারাই গুরুজন স্থানীয় আরকি মানে আর সঙ্গীত শিক্ষার তো
কোনোদিন কোনো শেষ নেই। কিন্তু এই যে স্কুল অফ মিউজিকের যে কনসেপ্টটা আছে আসলে সেটা আ হে মানে এত প্রোগ্রেসিভ ইন্ডিয়াতে একটা মিউজিক ইনস্টিটিউট কেন নেই ভারতে? যেরকম মানে আমরা যখন সিনেমা দেখতে চাই তার জন্য মাল্টিপ্লেক্স আছে। শপিং করতে চাইলে শপিং মল রয়েছে। এই দিকগুলোতেও আমাদের দেশ অনেক উন্নতি করেছে। তো একটা মিউজিক ইনস্টিটিউট যেটা খুব ভালো একটা ওয়ার্কিং অ্যাটমসফিয়ার নিয়ে আ হাইটেক একটা ব্যবস্থা নিয়ে থাকবে যেখানে ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু করে আমি যত রকম মিউজিক শিখতে চাইলে শিখতে পারবো। কারণ প্রতিটা বাড়িতেই এত মানুষ মানে ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে রয়েছে ভারতবর্ষে। কিন্তু সেই প্রতিভা শুধু শৌখিনতার জায়গাতেই থেকে যায়। পেশাগতভাবে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি আর ট্যালেন্টের মধ্যে কোনো ব্রিজ তৈরি হতে পারছে না। তো ক্লাসিক্যাল মিউজিক আপনি জানেন না আর আপনি আজও শেখেন আপনার বাবার থেকে তালিম নেন। দেখুন ক্লাসিক্যালের রাগ আমি বাবার থেকেই আজও শিখে চলেছি। আমি তো আমার তো প্রতিটা গানেই রাগ বেসড মিউজিক থাকে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কিন্তু যদি এটা বলি যে ক্লাসিক্যাল মিউজিকে আ এটা এটা এখানে তো শেখার কোনো আপনি শেষ নেই। উদাহরণ মানে দিয়ে বলতে পারবেন যে আপনার গানে কোথায় ক্লাসিক্যাল মিউজিকের টাচ আছে? আমার ১ম গানেই রয়েছে। ओढ़नी चुनरिया तूने मेरे नाम की चाहे दुनिया जो भी सोचे हमको करना क्या प्यार किया तो डरना क्या ओ जब प्यार किया तो डरना क्या এবার দর্শকদের কাছে যাব, দেখি তারা কি জিজ্ঞেস করতে চায়। হ্যাঁ, একজন করে বলুন। হ্যাঁ, থার্ড রোতে। হিমেশ স্যার, আপনি নিজের মিউজিক্যাল ফ্যাক্টরির মধ্যে যে আপনার সবচেয়ে পছন্দের গানটা আমাদের শুনিয়ে দিন। आशिकी में तेरी जा जा जाएगी जा मेरी आशिकी में तेरी जा जा जाएगी जा मेरी दे दे दिल दे दे दिल दे दे दिल दे दे दिल आपकी अदालत में है कसम है मेरी जा जा जाएगी जा मेरी आशिकी में तेरी जा जा जाएगी जा मेरी আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর ফিরে এসে কথা বলবো হিমেশ রেশমিয়ার সেই বক্তব্যগুলো নিয়ে যে বক্তব্যগুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ জনতার পক্ষ থেকে প্রশ্ন করছি, অভিযোগ জানাচ্ছি মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়াকে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে। আপকি আদালতে মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যিনি খুব বড় বড় কথা বলেন। হিমেশ বড়াইবাজ কথাটার অর্থ হলো নিজের সম্পর্কে বড় বড় কথা বলে বেড়ায়, যে আপনি নিজেই স্বীকার করেন খুবই অল্প বয়সেই আপনি 4 বার নিজের পেশা বদল করেছেন। দেখুন আমি ওই যে একটা কন্ট্রোভার্সি হয়েছে ওটার পর ৪ বার আমি পেশা বদলানোর দরুন আমি ৪ বার আমি ক্ষমাও চেয়ে নিয়েছি যে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই একটা ভুল আমি করে ফেলেছি আমি। আবারও বলছি কিন্তু ৪টে আলাদা পেশার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো এই ফিল্ম ইন্ডাস্ট্রি নানান কাজের কথা। এমন নয় যে আমি ছুতোর মিস্ত্রি হয়ে গেছি বা আমি কম্পিউটারের কাজ করছি। তো আমি এই ফিল্মের জগতেই দেখুন, আপনি থেকে যা টিভি কিছু করছি। প্রডিউসার থেকে মিউজিক ডিরেক্টর হলেন, হুম। মিউজিক ডিরেক্টর থেকে আপনি সিঙ্গার হলেন, আর সিঙ্গার হওয়ার পর এখন আপনি অ্যাক্টর হতে চান, হিরো হতে চান। আ সবই একই সঙ্গে। দেখুন গান করতে, করতে আমি ভিডিও শুরু করলাম। তো একটা ইমেজ তো তৈরিই ছিল। আর এই ফিল্মে সেই জিনিসগুলোই রয়েছে। মিউজিক ডিরেক্টর, সিঙ্গার ওই সবকিছুই আমার শ্রেষ্ঠ। আমার মিউজিক আসছে এই ফিল্মে। পারফরম্যান্সও আমি পুরোপুরি চেষ্টা করব। প্রোমোটাও মানুষের খুব পছন্দ হয়েছে। আর যতদূর আ আ প্রোডাকশনের কথা বলতে গেলে প্রোডিউস তো অন্য একজন করছেন। মিস্টার বিজয় তানেজা প্রোডিউস করছেন। তো আমি এখনো পর্যন্ত আমার এই পেশাগুলোয় এখনো পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে ব্যাস সবকিছু ঠিকঠাকই চলছে। তো এতেও আমি চেষ্টা করছি কিন্তু আপনার যা এই যে হোক ফিল্মটা আসছে সে সম্পর্কে লোকে জানতে চাইছে, কারণ আপনি জীবনে কখনো হাসেন না।
হুম। কখনো হাসতে দেখা যায়নি আপনাকে, সবসময় দুঃখের ছায়া পড়ে থাকে আপনার চেহারায়। তো এই ফিল্মও কি দেবদাসের মতো হবে? আপনি কি দিলীপ কুমারের মতো ট্র্যাজেডি কিং হয়ে দেখা দেবেন? দেখুন আমি কেন হাসি না এটাও নিয়েও অনেক প্রশ্ন উঠেছে যে আমার মিউজিক ভিডিওতে মেয়েগুলো কেন সবসময় আমাকে ছেড়ে চলে যায়। তো আপনাদের সামনে তো আজকে আমি হেসেছি, তাই না? আমি যখন এখন আমি কি করব? এখন আমি নিজের উপরেই হাসছি যে দেখো কি হচ্ছেটা কি? কিন্তু ঠিক আছে যেটা আম আ 'আপকা সুরুর' ফিল্মটা সেটা আসলে থ্রিলার, খুবই ফাস্ট পেসড ফিল্ম। কিন্তু একটা অ্যাঙ্গেল যেটা হলো রোম্যান্সের, যেটা রিয়াল লাভ স্টোরির সঙ্গে জুড়ে রয়েছে। তো ইয়েস, সেখানেও একটা খুব ইনটেনসিফাইড একটা ঘটনা আছে আমার জীবনের, যেটা খুবই ইউনিক একটা দুর্দশাগ্রস্ত সময়ের কথা বলে আমার জীবনের। কি ব্যাপার? অনেক প্রশ্ন আছে আমার টুপি নিয়ে, অনেক কিছু। আ তো এই ফিল্মটা দেখলেই জানা যাবে যে আপনি টুপি খুলবেন কি খুলবেন না। আ আর টুপি ছাড়াই বা আপনাকে কেমন দেখতে? হ্যাঁ, ঠিক একটা ১০ মিনিটের অংশ থাকবে যেখানে টুপি থাকবে না আমার মাথায়। ওটা একটা অন্য লুক হবে। অ্যান্ড অফ কোর্স ইট ইস অলসো কানেক্টেড টু আ ভেরি থ্রিলিং ফিকশন প্লট। ইউ নো? কারণ তাতে একটা খুবই ইন্টারেস্টিং ফিল্ম বানানোর একটা চেষ্টা। কেউ তাকে টাকা ঢালছেন, তার টাকা যেন ডুবে না যায়। আ আর আজ পর্যন্ত যা আমি ভিডিও করেছি তার তুলনায় ফিল্মটা অনেক বড় স্কেলের। আর প্রশান্ত খুবই পরিশ্রম করছে। আর এমনকি গ্যারি পল, যিনি ক্যাসিনো রয়্যালের অ্যাকশন মাস্টার ছিলেন, উনিও তাহলে কি থাকছেন এই এই ফিল্মে। ফিল্মটায় আপনাকে অনেক স্টান্ট করতে দেখা যাবে? দেখুন আমি এমন কিছু করব না যেটা আ দেখে দর্শকদের মনে হয় যে ও নিজেকে জোকার বানিয়ে ফেলেছে ফিল্মটায়। এই ইন্ডাস্ট্রিতে গ্রো করেছি, তো এই জ্ঞান আমার রয়েছে যে আমাকে কি করতে হবে, মানে কি ধরনের স্টেপ করলে আমাকে মানাবে। তো আই এম প্লেইং হিমেশ রেশমিয়া, আই এম প্লেইং HR। আর আমি এমন একটা ক্যারেক্টার প্লে করছি যেটা খুবই বিশ্বাসযোগ্য হবে। ফিল্মটাও খুবই বিশ্বাসযোগ্য হবে। আর এটা হবে আচ্ছা, খুবই আমাকে এটা প্রশস্ত একটা বলুন যে এই কমার্শিয়াল ফিল্ম। ফিল্মেও কি মেয়েরা আপনাকে ছেড়ে চলে যাবে? তো দেখুন এই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে লোকে দেখতে যাবে কেন? তো অনেক এমন সিঙ্গার আছে যারা নিজের লাক ট্রাই করেছে, যেমন সোনু নিগম একটা ফিল্ম করেছিলেন, ফিল্মটা ফ্লপ হলো। তারপর সোনু নিগম প্রতিজ্ঞা করেছেন জীবনে কোনোদিন অভিনয় করবেন না। কুমার শানু অভিনয় করার চেষ্টা করেছিলেন, উনিও ব্যর্থ হয়েছেন। এবার আপনার অবস্থাও এমন হবে না তো? দেখুন, যদি আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকে তাহলে তো এরকম হবে না। আপনাদের আশীর্বাদ সঙ্গে না থাকলে তো 100% এরকমই হবে। আর তো ফাইনালি জনতার আদালতে যখন এসেছি সেই আশীর্বাদ নিয়েই যাব আজ। কিন্তু একটা উদাহরণ আছে আ কিশোর কুমার সাহেবের, যেটা খুবই একটা উৎকৃষ্ট উদাহরণ। তো উনি কমেডিতে উনি খুবই দারুণ পারফরম্যান্স করেছেন। একজন অ্যাক্টরও খুবই সাকসেসফুল এক্সাম্পল। উনিও আমার জন্য একটা রোল মডেল। আর উল্টো দিকে আ এটাও সত্যি যে আপ আ আমি যদি এটা বলি যে ছাড়ুন, আবার কোনো কন্ট্রোভার্সি হয়ে যাবে। বাদ দিন। চলুন এবার জনতার কাছে ফিরে যাই। অনেকেই প্রশ্ন করতে চান, অনেকেই আছেন। হ্যাঁ, বলুন। হিমেশজি, আপনি আপনার বেশিরভাগ গানেই ইমরান হাশমিকে কেন নিয়েছেন? ইমরান হাশমির সঙ্গে আমার ১ম গান বেরিয়েছিল। আর আকসার যেটা দ্বিতীয় ফিল্ম ছিল সেটাও হিট হয়েছে। তাই একটা ইমেজ তৈরি হয়েছে যে ইমরান হাশমির সঙ্গে আমি অনেক কাজ করেছি। আদারওয়াইজ আমি অক্ষয় কুমারের সঙ্গেও কাজ করেছি, সেটাও সুপারহিট হয়েছিল। ববি দেওয়ালের সঙ্গেও কাজ করেছি। আর তারপর শাহিদ কাপুরের সঙ্গেও কাজ করেছি। তো মোটামুটি সবার সঙ্গেই কাজ করেছি। তো শুধু এটা নয় যে আমি শুধু ইমরান হাশমির সঙ্গেই কাজ করেছি। বাট ইয়েস, ইমরান আমার গানগুলোকে খুব ভালোভাবে ক্যারি করেছে। অক্ষয় কুমার খুবই দারুণ, যেমন কিতনে আরমাঁ, যেভাবে হামকো দিওয়ানা ক্যারি করেছেন। তো এগুলো এই সমস্ত অ্যাক্টর, ডিরেক্টর, প্রোডিউসার, ফিল্ম ইন্ডাস্ট্রি সকলের মিডিয়ার বিরাট সমর্থন ছাড়া এটা হতো না। তাই আমি এই কথাটা বলতে চাই, আর বিনম্রতা দেখিয়ে বলছি না। আর খুব এটা দেখাতে চাইছি না যে কোনো কারণ ছাড়া বলছি বা বড়াই করেও বলছি না। আসলে এটাই সত্যি যে যদি এই সকলের সমর্থন আর আপনাদের আশীর্বাদ না থাকতো তাহলে এই হিমেশ রেশমিয়া তৈরি হতো না। আপনি এটা হয়তো স্বীকার করবেন যে আপনি বারবার বলেন যে আমার অ্যালবাম এত বিক্রি হয়েছে, হ্যাঁ। ততটা কারোর বিক্রি হয়নি। এখন এটা বড়াইবাজি ছাড়া আর কি? দেখুন, হয়তো ঠিকই, কিন্তু কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, হতে পারে আ আমার বক্তব্য পেশ করার ধরনে একটা কোথাও এই এত চাপের কাজের মধ্যে হয়তো কোথাও ভুল করে বলে ফেলেছি। আর সেটাই হয়তো বড়াই বলে মনে হয়েছে কারোর। কিন্তু আসলে আপকা সুরুর অ্যালবামটা ভালো বিক্রি হয়েছে বলে হয়তো আমি একটা ইনফরমেশন এর মতো করে বলেছি কথাটা। তাতেই হয়তো কারোর এরকম একটা মনে হয়েছে। আবারও ভুল করেছি, ক্ষমা করে দিন। হিমেশ স্যার, আমি জানতে চাইছি যে আপনার নিজের জীবনে কি কোনো গার্লফ্রেন্ড ছিল যে আপনাকে ছেড়ে চলে গেছিল? ভাই
এই জন্যই তো ফিল্মটা তৈরি হচ্ছে ভাই। ফিল্মটা তো তৈরি হতে দে আগে। দর্শক কিন্তু একটাই কথা জিজ্ঞেস করছে, সে কে ছিল, সে আসলে কে? সে কে ছিল? এবার কি যে বলি? এটাই বলতে পারি যে আ এই প্রশ্নটা বাদ দিন আমায়। ক্ষমা করবেন। কখনো আপনার এটা কি মনে হয়েছে যে আপনি একটু বেশি ব্যথা পেয়েছেন? না, এখন ব্যথার কথা আ না, সত্যি সেরকম ব্যথার কোনো ব্যাপার নেই। সবাই খুব সাহায্যই করেছে আমাকে। আর কিছু ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর আমার মা আমাকে সবসময় এটাই বলেন যে, "বাবু তুমি যত ভালো কর্ম করবে আ মানে তুমি তত টিকে থাকতে পারবে।" আর আমি সেই কর্মটাই I am working towards being a good human being আর আমি যদি 1% ও একটা ভালো মানুষ হওয়ার দিকে এগোতে পারি সেটাই তো আমি ট্রাই করছি সেটাই করার। আর আমি প্রমিস করছি আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আপনি এই কথাটাই গেয়ে বলতে চান মানুষকে? যে কেমন ভালো মানুষ হয়ে উঠতে চান আপনি? কোন গানটা গাইব? স্যার আমি দাঁড়িয়ে গানটা করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। तन्हाइया 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 सारा आलम सारे मौसम सारी खुशियाँ सारी दुनिया तेरे बगैर तन्हाइया 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 तुझे भूल जाना जाना मुमकिन नहीं तुझे भूल जाना जाना मुमकिन नहीं तू याद ना आए ऐसा कोई दिन नहीं ओ तू याद ना आए ऐसा कोई दिन नहीं तुझे भूल जाना जाना मुमकिन नहीं तू याद ना आए ऐसा कोई दिन नहीं ओ अब ওই গানটা শুনিয়ে দিচ্ছি। কিন্তু এমনটা না হয় যে এখানে যেন ভূত চলে আসে। झलक दिखला जा एक बार एक बार एक बार एक बार एक बार आजा जा 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 एक बार आजा जा 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 झलक दिखला जा झलक दिखला जा एक बार एक बार एक बार आजा जा 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 আমরা জনতার পক্ষ থেকে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনলাম। আমরা আপনার স্টাইল নিয়ে, আপনার টুপি নিয়ে অনেক প্রশ্ন করলাম। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ বিখ্যাত ক্লাসিক্যাল ডান্সার উমা শর্মার সিদ্ধান্ত আজকের মামলা নিয়ে। আপকি আদালতে আমরা হিমেশ রেশমিয়াকে সব ধরনের প্রশ্ন করেছি, ওনার স্টাইল নিয়ে, ওনার সঙ্গীত নিয়ে, ওনার গান নিয়ে। আমরা প্রশ্ন করেছি ওনার বড়াইবাজি নিয়ে, সেই সব বক্তব্য নিয়ে যেগুলোর জন্য উনি কন্ট্রোভার্সির শিকার হন। কিন্তু উনি সব প্রশ্নের নির্ভীকতার সঙ্গে জবাব দিয়েছেন, আর যেখানে ভুল মনে হয়েছে সেখানে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এবার সময় হয়েছে আপকি আদালতে আজকের জাজ বিখ্যাত ডান্সার উমা শর্মার রায়দান। সুরের জ্ঞান। যে কোনো শিল্পী জীবনে যতই সফল হোক না কেন তার সবসময় সুরের জ্ঞান থাকা চাই। এমনকি আপনিও যেটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি ভালো মিউজিক ডিরেক্টর হলেন, ভালো গায়ক হলেন, এটা আপনার নিজের জেদেই হয়েছেন, আর সঙ্গে ছিল অদম্য প্রতিভা। সেটাকে অবশ্যই ধরে রাখুন, সবসময় বিনয়ী থাকবেন, আরও এগিয়ে চলুন, সফলতার শিখরে পৌঁছান। কিন্তু এটাও জানবেন যে দম্ভ ভালো জিনিস নয়,
এটা সব সময় মাথায় রাখবেন আপনি। আপনার বাবা ও মায়ের আশীর্বাদ সর্বদা নিয়ে চলবেন। আপনার জন্য শুভকামনা রইল। আর আমি রায় দিচ্ছি যে এর প্রেক্ষিতে আপনাকে একটা সাজা দেওয়া হবে। আপনার কাছে একটা আবেদন রাখছি, আশিক বানায়া আপনি গানটা শুনিয়ে দিন। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। तेरे बिन सूनी सूनी है बाहें, तेरे बिन प्यासी प्यासी निगाहें, तेरे बिन बिन असर मेरी आहें, तेरे बिन लम्हा लम्हा सताए, तेरे बिन बेकरारी जलाए, तेरे बिन चैन मुझको ना आए, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। मेरी निगाहों में तेरा चेहरा रमा है, गहरे